নমস্কার। ভ্যানগার্ডের টকশোতে বিশেষ টকশো স্পোর্টস বিষয়ে এবং এই বিশেষ আলোচনা খেলাধুলাকে নিয়ে, কারণ খেলাধুলা হলো এমন একটা অঙ্গ বা এমন একটা মাধ্যম, আমাকে সুস্থ রাখতে হলে বা আমাদের সুস্থ থাকতে হলে খেলাধুলা বা শরীর চর্চা বা যোগ অভ্যাস বা যোগ ব্যায়ামের একান্ত প্রয়োজন। আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান যত এগিয়ে যাচ্ছে, যত অগ্রাধিকার পাওয়া যাচ্ছে বা বিজ্ঞানের যত নতুন নতুন দিক উঠে আসছে, তার মধ্য দিয়ে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে আমাদের সুস্থ শরীর, এবং সুস্থ শরীর গঠনের জন্য আমাদের খেলাধুলা একান্ত প্রয়োজন। একাধিক খেলার ইভেন্ট রয়েছে এবং তার মধ্যে একটা অন্যতম ইভেন্ট হলো হকি। হকির জাদুকর ধ্যানচাঁদের দেশ এই ভারতবর্ষ। আমরা জানি বিগত কয়েক বছর ধরে ভারতের বর্তমান হকি অনেকটাই এগিয়ে গেছে বা বিশ্বর দরবারে ভারতের স্থান অনেকটাই ঊর্ধ্বমুখী। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল এবং ভারতের অন্যান্য রাজ্যগুলিতে হকির কতটুকু প্রভাব, বা এই রাজ্যে বর্তমানের হকির পরিবেশ কতটুকু রয়েছে, এবং অতীতে যেখানে হকি থেকে রাজ্য থেকে অনেক সম্মান, অনেক পুরস্কার, অনেকভাবে কিন্তু ত্রিপুরার হকি গোটা দেশের কাছে কিন্তু নিজেদের পরিচিতি লাভ করেছিল, কিন্তু বিগত কয়েক বছর ধরে সেটা কিন্তু তলানিতে। এবং সে সমস্ত বিষয় নিয়ে যে অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশেষজ্ঞ, এনআইএস কোচ তথা এ রাজ্যের ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব চন্দনদেব আমাদের মধ্যে রয়েছেন। চন্দনবাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে স্বাগত জানাই। নমস্কার। আজকের এই আলোচনা ত্রিপুরার হকি বর্তমানে কোন পথে, বিশেষ আলোচনা। এই বিশেষ আলোচনার একটাই লক্ষ্য, বর্তমান সময়ে একাধিক টুর্নামেন্ট চলছে জাতীয় স্তর এবং স্কুল পর্যায়ে, কিন্তু বিগত বছরে আপনি প্রায় আড়াই দশক বা তার বেশি সময় ধরে রাজ্য হকি অ্যাসোসিয়েশনের সম্পাদক ছিলেন। সেই জায়গায় যখন হকি ছিল, বর্তমানের হকি কি এখন সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে, না তার কোনো ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে, কি বলবেন? প্রথমত বলি, রাজ্যের হকির মানচিত্রে প্রথম দিক দিয়ে কিন্তু সেরকম কোনো কিছু একটা স্থান বা অধিকার অর্জন করতে পারেনি সারা ভারতবর্ষের নিরিখে। তদানীন্তন সময়ে রাজ্যের হকি যখন আস্তে আস্তে প্রসারের দিকে যাচ্ছিল, তখন আমরা ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশনের এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল, রাজ্য ক্রীড়া দপ্তরের প্রচেষ্টায় বিভিন্ন সময় বিভিন্ন বয়স ভিত্তিকে আমরা রেসিডেন্সিয়াল অর নন রেসিডেন্সিয়ালের একটা কোচিং ক্যাম্পের ব্যবস্থা করতাম। টিম ন্যাশনালে যখন পার্টিসিপেশন করতো, অন্তত 15 দিনের একটা কোচিং ক্যাম্প করার প্রচলন ছিল, স্কুল স্তরেই হোক আর অ্যাসোসিয়েশনের স্তরেই হোক। তখন কিন্তু একটা ভালো রেজাল্ট পরিলক্ষিত গেছে। শুধু মাঠে খেলাধুলা করলেই চলবে না, কিছু তার একটা লং টার্ম প্ল্যানের দরকার আছে। রাজ্যের হকি প্রসারের জন্য আমি মনে করি একটা পরিকল্পনার প্রয়োজন। এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে গেলে রাজ্য সরকার, রাজ্য ক্রীড়া দপ্তর, রাজ্যের ক্রীড়া পর্ষদ এবং রাজ্য হকি সংস্থান সবাই মিলে প্রচেষ্টা করতে হবে। আমরা যখন হকি খেলেছি বা আমরা যখন হকির প্রশিক্ষণ দিয়েছি, তখন কিন্তু রাজ্যে স্টোটপ হকি গ্রাউন্ড ছিল না। পরবর্তী সময়ে রাজ্যের হকির একটা স্টোটপ এসেছে, কিন্তু এই স্টোটপের মাঠে প্রশিক্ষণ হয় না, কারণ জলের অভাব। স্টোটপ গ্রাউন্ডে একটি হকির প্রশিক্ষণ নিতে গেলে 2 বেলা জল দিতে হবে মাঠে, জল দেওয়ার পরে অনুশীলন করতে হবে, না হলে প্লেয়াররা খেলতে পারবে না। বিভিন্ন টেকনিক্যালি অনেক প্রবলেম থেকে যায় এই কারণে। কিন্তু দেখা গেল এক্ষণে যে রাজ্যের, আমরা যখন হকিতে রাজ্যের হকি কিন্তু নর্থ ইস্ট গেমসে ব্রোঞ্জ পেয়েছেন, সিলভার পেয়েছেন, গোল্ড মেডেল পর্যন্ত পেয়েছেন, এবং ইস্টার্ন জোনে আমরা চ্যাম্পিয়ন হয়েছি আন্ডার-19-এ, আন্ডার-17-এ ইস্টার্ন জোনে আমরা রানার্স আপ হয়েছি। ইন্ডোর হকিতেও আমাদের রাজ্যের ফেডারেশন কাপ রানার্স আপ, ন্যাশনালসে সেকেন্ড রানার্স আপ, এরকম আমরা পদক পেয়েছি, আমাদের রেজাল্ট হয়েছিল। কিন্তু বিগত বেশ কিছুদিন আগে থেকে রাজ্যের প্রাক্তন হকির যে কর্মকর্তারা ছিলেন, যারা হকি ইন্ডিয়া থেকে অ্যাফিলিয়েশন নিয়ে রেখেছিলেন, তারা কিন্তু রাজ্যের হকির উন্নতির জন্য কিছু করেননি।
তারা রাজ্যের কোনো হকি খেলোয়াড়েরই খেলার সুযোগ দেননি, যার দরুনে রাজ্যের হকি খেলার প্রচলনটা আস্তে 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 নিচের দিকে তোলা নিতে গেল। রাজ্যের হকির টিম খেলতো ন্যাশনালে, কিন্তু বহিরাজ্যের প্লেয়াররা খেলতো। এইবার টিম গেল, রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশন টিম পাঠিয়েছে, কিন্তু তড়িঘড়ি করে টিমটা পাঠানো হয়েছে। টিমটা পাঠানোর আগে অন্তত পরিকল্পনা মাফিক একটা কোচিং ক্যাম্প করার দরকার ছিল, যাতে রাজ্যের হকি দলটা ভালো খেলা প্রদর্শন করতে পারত। কিন্তু দেখা গেল খুব অল্প সময়ের মধ্যে টিমটা পাঠানো হয়েছে। এক, দ্বিতীয়ত প্রশিক্ষণের ব্যাপারে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ করা দরকার। আমি হকি কবে খেলেছি সেইটার নিরিখে প্রশিক্ষণ যদি আমরা দিতে যাই, আমি কতটুক জানি, আমি কতটুক আমার একটা হকি প্লেয়ারকে দিতে পারবো, সেটার উপরে কিন্তু বিচার বিবেচনা বিশ্লেষণের প্রয়োজন আছে। আমি মনে করি রাজ্যের হকির যদি আরো উন্নত করতে হয়, তাহলে রেসিডেন্সিয়াল অর নন রেসিডেন্সিয়ালের কোচিং ক্যাম্পের দরকার আছে। যদি রাজ্যের ভিত্তিক যদি না করায়, রাজ্যের জেলা ভিত্তিক করা দরকার। 21 দিনের একটা প্রশিক্ষণ করুক, প্রত্যেক ডিস্ট্রিক্ট অনুযায়ী তার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আছে, ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার আছে, ডিস্ট্রিক্ট স্পোর্টস কাউন্সিল আছে, সবাই যৌথ প্রচেষ্টায় যদি এরকম ভাবে যদি একটা পরিকল্পনা মাফিক যদি করা হয়, 1-2 বছরের মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যে আবার রেজাল্ট চলে আসবে। আমাদের রাজ্যে একেবারে নগণ্য না, ভারতবর্ষের তুলনায় আমাদের এখানে ট্যালেন্ট আছে। যেমন আমাদের রাজ্যে তিনটা ছেলে আন্ডার-19 ইন্ডিয়ার জার্সি গায়ে দিয়েছে। তারপরেও কিন্তু আমরা সেইভাবে লক্ষ্য করতে পারিনি আমাদের ছেলেদেরকে কি করা উচিত কি না করা উচিত। এখনো সময় আছে, যদি আমরা সঠিক পরিকল্পনা করে এবং যারা উপযুক্ত প্রশিক্ষক তাদেরকে দিয়ে যদি প্রশিক্ষণ করানো যায়, আমাদের রাজ্যের হকি দল আবার ফিরে দাঁড়াবে। তো সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন প্রায় 27 থেকে 28 বছর দায়িত্ব পালন করেছেন। সেই সময় আমরা দেখতাম যে বিভিন্ন জেলাগুলো মহকুমাগুলো স্তর থেকে তুলে আনার একটা কাজ চলতো, যতটুকু মাঠ ছিল। কিন্তু বর্তমান সময়ে রাজধানীর বুকেই হকিটা অনেকটাই দূরে সরে গেছে, এবং সেই জায়গায় আপনারা কতটা এখন পর্যন্ত সেন্টার রয়েছে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমাতে, কোন কোন জায়গাগুলোতে সেই সেন্টারগুলোতে এখন প্রশিক্ষণ চলছে বা বন্ধ হয়ে রয়েছে? রাজ্যের 8টা জেলার মধ্যে 7টা জেলাতেই হকি প্রশিক্ষণ হয়, কম বিস্তারিত হয়। একটা জেলা একটু নর্থে একটু এখনো ঠিক মতন করে উঠতে পারিনি। আমার যতটুকু জানা আছে, আমরা 7টা জেলাতেই আমরা প্রশিক্ষণ আমরা দিতাম। 7টা জেলার এই টিম আছে, মেয়ে এবং ছেলেদের টিম আছে, দুটোটা টিমই আছে। কিন্তু তাদেরকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। যদি ওইভাবে যদি ওই টিম যাওয়ার আগের দিন, টিম যাওয়ার 2 দিন আগে সিলেকশন করিয়ে টিম পাঠিয়ে দিলাম, তাহলে তার রেজাল্ট আসবে না। রেজাল্ট আসতে গেলে পরিকল্পনা মাফিক এগোতে হবে। রাজ্যের 7টা জেলাতেই হকির পুরোদমে চলছে, এই ওয়েস্ট ডিস্ট্রিক্টও আছে। আমি সাধারণত প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে টিম আছে। রাজ্য এডিনগরে পুলিশ হকি গ্রাউন্ডে পুরোদমে হকি প্র্যাকটিস হয়, কিন্তু যোগ্য লোকদের দিয়েই প্রশিক্ষণ করানো উচিত আমার মনে হয়। সেই জায়গায় কি আমরা যদি দেখলাম যে একটা সময় ধরি 90 দশক, 92 বা 96 দশকে স্কুল পর্যায়ের হকির একটা প্রবণতা ছিল, বা সেটা সেই সময় আপনি তার দায়িত্বে ছিলেন। আমরা বেশ কিছু স্কুলেও দেখেছি স্কুল ভিত্তিক ইন্টার স্কুল হকি টুর্নামেন্ট হয়েছিল, তারপর সেটা অনেকটাই বন্ধ। এবং তার কারণে কি স্কুল পর্যায় থেকে এখন মাঠমুখো হচ্ছে না হকির খেলোয়াড়রা? এটা কি এই দিক দিয়ে আপনি কি বলবেন? এটা সঠিক প্রশ্ন। আমরা ইন্টার স্কুল হকি কম্পিটিশন করিয়েছি আমাদের, তখন আগরতলা মিউনিসিপ্যালিটি স্কুল স্পোর্টসের তরফে করিয়েছি। রাজ্য হকি অ্যাসোসিয়েশন তখন ছিলেন, তখনও তারা ক্লাব করিয়েছেন, নকআউট করিয়েছেন। বিগত কিছু বছর ধরে এই খেলাগুলি আর হয় না। স্কুলে শুধু ওই নিয়ম মাফিক রাজ্যভিত্তিক টুর্নামেন্ট করতে হবে, ডিস্ট্রিক্টের একটা সিলেকশন করে, আগের দিনকে সিলেকশন, পরের দিনকে টিম পাঠিয়ে দিল, রাজ্যভিত্তিক খেলা হয়। এভাবে তো খেলার উন্নতি হবে না। উন্নতি করতে গেলে নিয়ম মাফিক চলতে হবে, একটা পরিকল্পনা মাফিক চলতে হবে। এখনো সময় আছে, যদি আমরা যদি নকআউট লিগ স্কুলের স্কুল পর্যায়ে ইন্টার স্কুল, হ্যাঁ, যদি আমরা যদি এখনো যদি চালু করতে পারি, আগামী কিছুদিনের মধ্যে আমরা আবার ত্রিপুরা মোটামুটি হকির দিক দিয়ে ভালো একটা জায়গায় করে নেবে আমার আশ্বাস।
তো সেক্ষেত্রে রাজ্য হকি অ্যাসোসিয়েশন একটা জিনিস যেটা ছিল যে আমরা দেখেছিলাম যে 2016-17 পর্যন্ত একটা হকির ভালো মানদণ্ড ছিল। টিএসআর এবং পুলিশ যে সমস্ত হকি খেলোয়াড়রা ছিল তাদের নেতৃত্বে অনেকটা ইয়ং ট্যালেন্টেডটা উঠে আসতো, কিন্তু বর্তমান সময়ে ক্লাব লিগগুলো বন্ধ, স্কুল পর্যায়ে বন্ধ। রাজ্য হকি অ্যাসোসিয়েশনের ভূমিকা কতটুকু রয়েছে রাজ্যের হকির ডেভেলপমেন্টের ক্ষেত্রে? রাজ্যে হকি কিছুদিন আগেও দুটো অ্যাসোসিয়েশন ছিল, একটা ত্রিপুরা হকি, একটা ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশন। ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান হকি ফেডারেশনের অ্যাফিলিয়েটেড ছিল। তখন রাজ্যে বিভিন্ন স্তরের হকি খেলা হতো, জুনিয়র, সাব জুনিয়র, ক্লাব লিগ, স্কুল লিগ, এরকম ধরনের খেলা হতো। তখন এখান থেকে সিলেকশন করে একটা ভালো একটা সময় ধরে কোচিং ক্যাম্প করিয়ে তারপরে ন্যাশনাল টিম পাঠানো হতো। বিগত কিছুদিন ধরে যখন রাজ্যে দুটো অ্যাসোসিয়েশন হয়ে গেল, একটা অ্যাসোসিয়েশনের হকি, তখন ইন্ডিয়ান হকি ফেডারেশন ভেঙে তখন হকি ইন্ডিয়া হলো, তখন ত্রিপুরা হকি নামে একটা অ্যাসোসিয়েশন গঠন করে ওই হকি ইন্ডিয়ার অ্যাফিলিয়েটেড নিয়ে গেল। তখন আর রাজ্যের হকি খেলার প্রতি তাদের আগ্রহ কম, তারা শুধু অর্থের বিনিময়েই হোক আর পার্সোনাল ইন্টারেস্টই হোক, তারা তখন বহিরাজ্যের প্লেয়ারকে দিয়েই বেশি খেলানোর চেষ্টা করতেন। রাজ্যের তখন হকি খেলার প্রচলনটা আস্তে 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 নিচের দিকে চলে যায়। তখন প্রত্যেকের প্লেয়ারের মনে একটা ধারণা, আমি এখানে সারা দিন সারা বছর আমি হকি প্র্যাকটিস করব, ন্যাশনাল খেলতে পারব না। শুধু স্কুল ন্যাশনাল একটা টুর্নামেন্ট খেলা দিয়ে তো আর বিচার বিবেচনা করা যায় না। একটা ভালো প্লেয়ার তৈরি করতে গেলে অনেকগুলি টুর্নামেন্ট খেলতে হবে। হ্যাঁ, ছোট বড়, জুনিয়র, সাব জুনিয়র, রুরাল, অনেকগুলি টুর্নামেন্ট খেলে তারপরে তার বিচার বিবেচনা করে ন্যাশনালে টিম পাঠানো দরকার। আমার মনে হয় রাজ্যের যদি আবার পুনরায় সেইভাবে যদি স্কুল লিগ, ক্লাব লিগ, হ্যাঁ, এগুলি যদি আবার চালু হয়, রাজ্যে হকির সেই পুরানো গর্ব আবার ফিরিয়ে আনবে বলে আমার আশা। সেক্ষেত্রে রাজ্যে যে এই হকির পরিকল্পনা বা আগামী দিনে হকি, সেক্ষেত্রে আমরা কতটা মাঠ পেয়েছি বা কতটা যে আমরা দেখেছি এখন যে এবড়ো খেবড়ো মাঠ, যে সেই সমস্ত জায়গাগুলিতে অনুশীলন চলছে, যেটা অনেকটাই ঝুঁকিপূর্ণ, বা পার্শ্ববর্তী মাঠের মধ্যে সেখানে হকি অনুশীলন বা প্রশিক্ষণে নিয়োজিত রয়েছেন প্রশিক্ষকরা, কিন্তু সে মাপে কি হকি খেলোয়াড়রা উঠে আসছে? রাজ্যে হকি মাঠ বলতে সেরকম কিছু নেই। সব মাঠেই এবড়ো থেবড়ো মাঠের মধ্যেই হকি প্র্যাকটিস হয়। একমাত্র আগরতলাতে এডিনগর একটা পুলিশ গ্রাউন্ড আছে, এটা হকি মোটামুটি খেলা চলে। আরেকটি দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে একটা এস্টোট্রাফ হকি গ্রাউন্ড রয়েছে। যদি রাজ্য সরকার, ক্রীড়া পর্ষদ যদি চেষ্টা করেন ওখানে একটু জলের ব্যবস্থা করার জন্য, সকাল বিকাল ওইখানে প্র্যাকটিস হয়, টাইম টু টাইম সমস্ত কিছু যদি ঠিকঠাক মতন যদি ওনারা পরিচালনা যদি করেন, তাহলে আবার সেই আগের জায়গায় ফিরে আসবে ত্রিপুরার হকি বলে আমার বিশ্বাস। কোন কোন বয়স থেকে হকির অনুশীলনটা শুরু করা উচিত? কারণ এখন থেকে একটা ভাটা রয়েছে, নতুন করে যদি ক্রীড়া দপ্তর, রাজ্য ক্রীড়া পর্ষদ এবং হকি অ্যাসোসিয়েশন, এই যে ত্রিবেণীর একটা যে মিলন বন্ধন যদি করা যায়, তো সেক্ষেত্রে কোন জিনিসটাকে আরো আগামী দিনে এগিয়ে নেওয়া যাবে? কারণ সামনে ভারতের একটা লক্ষ্য রয়েছে যে 2036 সালে খুব সম্ভবত অলিম্পিক আসর করার, এবং এই পরিকল্পনা যদি হয় ইয়ং ট্যালেন্টেড বা বাছাই প্রক্রিয়া কিভাবে বাছাই করা প্রয়োজন, আপনি কি মনে করেন? দীর্ঘদিন অভিজ্ঞতা রয়েছে আপনার। আমি মনে করছি যে 10 থেকে 12 বছর ছেলে মেয়েদেরকে স্ক্রিনিং করে যার যার ইভেন্টের যে লং টার্ম একটা কোচিং ক্যাম্পের মধ্যে রাখানো। যদি 10 থেকে 12 বছরের বয়সে যদি করানো যায়, তাহলে 2 বছরের মাথায় আন্ডার 14 কেডি সিং বাবু ন্যাশনাল হচ্ছে, ওখানে পার্টিসিপেশন করতে পারে। আন্ডার 16 হচ্ছে, আন্ডার 17 হচ্ছে, আন্ডার 19 হচ্ছে, আন্ডার 21 হচ্ছে। যখনই আন্ডার 19, 21-এ চলে যাবে, তখন কিন্তু ওই ছেলেটার একটা পিক ফর্ম চলে আসবে। যদি রেগুলার কোচিং যদি সে পায়, একটা দক্ষ প্রশিক্ষকের দ্বারা যদি সে কোচিং পায়। আর যদি মনে করেন যে না, আন্ডার 14, 16, 17 বছর, 19 বছরের একটা ছেলে আজকে মাঠে আসবে, 2 দিন আসবে, 2 দিন আসবে না, তার খেলার আগের দিনকে আসবে, তাহলে আর ডেভেলপড হবে না বা ক্রীড়ার মান, হকির মান উন্নত হবে না। যদি ক্রীড়ার হকির মান যদি উন্নতি করতে হয়, একটা প্ল্যান করতে হবে। হ্যাঁ, একটা প্ল্যান করে আন্ডার 12 হোক, আন্ডার 10 হোক, ওখান থেকে প্রশিক্ষণটা চালু করতে হবে। লং টার্ম প্ল্যান বেসিসে চালু করতে হবে। বিভিন্ন আমাদের রাজ্যের যে 8টা ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার চালু করুক না। প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যদি চালু করি আমরা প্ল্যান ওয়াইজ, যে আন্ডার 10 বছর থেকে আমরা হকি প্লেয়ার নেব,
12 বছর থেকে আমরা হকি প্লেয়ার নিব, তাহলে আমরা 2-3 বছর যদি তাদেরকে যদি ঠিক মতো যদি প্র্যাকটিস করাই, তাহলে আন্ডার 14ও খেলতে পারবে। যত বেশি কম্পিটিশন খেলবে তার তত বেশি অভিজ্ঞতা বাড়বে। রাজ্যে বর্তমানে কিরকম রয়েছে হকি কোচ বা হকি প্রশিক্ষক, মানে কতটা মানে রয়েছে তাদের কাছ থেকে আমরা কি? রাজ্যে তো আমার যতটুকু ধারণা, রাজ্যে ন্যাশনাল ইনস্টিটিউট স্পোর্টস থেকে ডিগ্রি ডিপ্লোমাধারী 3 জন কোচই রাজ্যে আছেন। তার মধ্যে 2 জন রিটায়ারমেন্টে চলে গেছেন। একজন কিছুদিন আগে এনআইএস করে এসছেন আগরতলায়। আর যারা আছেন তারা কোনো প্রশিক্ষক, মানে ডিগ্রি ডিপ্লোমাধারী প্রশিক্ষক নেই, কোনো সময় হকি খেলেছেন ওইরকম কিছু পিআই, কিছু সিনিয়র প্লেয়ার, তারাই এইভাবে এখন মাঠে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ওই লোকগুলিরই ভালো প্রশিক্ষক করানো যায় যদি রাজ্য সরকার বা রাজ্য হকি অ্যাসোসিয়েশন যদি কোনো ভালো অল ইন্ডিয়া থেকে যদি কোনো ভালো প্রশিক্ষক এনে তাদেরকে যদি কোনো একটা কোচিং করানো হয়, রিফ্রেশার কোচিং যেটাকে বলি, যদি করানোই হয়, অত্যাধিক প্রত্যেক বছরই কিন্তু হকির খেলার নিয়ম কিন্তু পাল্টাচ্ছে। হ্যাঁ, আজকে থেকে 25 বছর 30 বছর আগে যে নিয়ম ছিল এখন কিন্তু সেই নিয়ম নাই। এখন আগে আমরা কি করতাম, আগে আমরা 2টা হাফে খেলতাম, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। এখন কিন্তু 4টা হাফে খেলা হয়, 15 মিনিট করে 4টা হাফে। আগে কি হতো, 35 মিনিট করে 2টা হাফে 60 মিনিট। এখন 15 মিনিট করে 4টা হাফে খেলা হচ্ছে, যাতে যেহেতু এস্টুট হাফের খেলা হচ্ছে, এস্টুট হাফের মধ্যে একটু স্ট্রেংথ স্টেমিনার বেশি দরকার, একটু সব দিক দিয়ে একটু বেশি বেশি দরকার। তাই কিন্তু এইভাবে কিন্তু যদি চলে, যদি রাজ্যের হকি কর্মকর্তারা এবং ক্রীড়া দপ্তর, ক্রীড়া পর্ষদ যদি রাজ্যের সরকারের আন্ডারে যারা চাকরি করেন, হকি ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বলুন আর হকি কোচই বলুন, তাদেরকে যদি বছরে একবার করে যদি রিফ্রেশার যদি করানো যায়, তাহলেও কিন্তু তারা ভালো কোচিং করতে পারবেন। আপনি দীর্ঘদিন অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন, সচিব হিসেবে যুক্ত ছিলেন এবং বেশ কয়েকবার জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও দল নিয়ে গেছেন, ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন বা ভারতীয় দলের অংশগ্রহণ করেছেন। ভারতীয় ফুটবল এবং দুঃখিত ভারতীয় হকি এবং বিদেশের হকিতে কোন জিনিসটা ফারাক, এবং দেশীয় হকিতে এবং ত্রিপুরার হকিতে কোন জিনিসটাতে ফারাক দেখেছেন আপনি? ইন্টারন্যাশনাল হকিতে ভারতের সঙ্গে ফারাক, ভারতে একটু স্কিলটা বেশি, বাইরে কিন্তু ওয়ান টাচ খেলে, তাদের এখানে পাওয়ার হকি চলে। হ্যাঁ, আমার ইন্ডিয়ান বা এশিয়ান স্টাইল যেটা, এটা কিন্তু একটু ইয়ের মধ্যে আছে, আপনার এই যে স্কিলের মধ্যে আছে। আর বিদেশে ইউরোপিয়ান হকি যেটা আছে, এটা কিন্তু পাওয়ার হকি। হ্যাঁ, তারা বেশি বল কিন্তু তাদের কাছে বেশি রাখেন না। আমাদের ভারতবর্ষের প্লেয়াররা বলুন আর এশিয়ান প্লেয়াররা বলুন, তারা বলটা নিজেদের কাছে বেশি রাখেন এবং তারা স্কিল নির্ভরশীল। আর বিদেশের যে প্লেয়াররা আছে তারা কিন্তু স্কিল নির্ভরশীল না, তারা পাওয়ার হকি খেলতে বেশি পছন্দ করেন। যার ধরনে আপনি লক্ষ্য করবেন যে আমরা যখন প্যালেন্টিক শুট আউট বা প্যালেন্টিক কর্নার বা এই সমস্ত জাতীয় যখন কোনো তারা বিদেশিরা যখন পায়, তারা দেখবেন যে তারা ড্রাগন ফ্লিক করুক, পুশ করুক, যাই কিছু করুক, তাদের যে স্পিরিটটা আমাদের তুলনায় কিন্তু অনেক বেশি, যার ধরনে তারা সাকসেস। আমরাও যদি ওইভাবে যদি, যেমন এখন ভারতবর্ষের আজকে বেশ কয়েক বছর ধরে আমরা দেখে এসেছি, আমরাও কিন্তু ভারতীয় খেলোয়াড়রা কিন্তু ড্রাগন ফ্লিক করছে পেনাল্টি কর্নার থেকে, ডাবল ব্যাটারি ইউজ করছেন, তারপরে সিঙ্গেল ব্যাটারি ইউজ করছেন। হ্যাঁ, তো এটা হলো বিদেশি যারা যেভাবে খেলতেন, আমরাও কিন্তু সেইভাবে খেলার রপ্ত করছি, যার ধরনে আজকের ভারতবর্ষ কিন্তু বিশ্বর হকির মানচিত্রে কিন্তু পুনরায় আবার আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করছে। এই জায়গায় যদি বলি, আপনার ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য, বেসিক্যালি পাঞ্জাব সবচেয়ে বেশি, তো তাছাড়া অন্যান্য যে সমস্ত রাজ্যগুলি ধরি, সেক্ষেত্রে ত্রিপুরার সাথে অন্যান্য কোন জায়গাটায় ঘাটতি বা মানে দুর্বলতা আছে? ভারতবর্ষের লোকে ত্রিপুরার যদি আমি তুলনা করি, ত্রিপুরা অনেক পিছিয়ে। ভারতবর্ষ শুধু পাঞ্জাব না, আপনি নর্থ ইস্টে দেখুন না, মিজোরাম অনেক ডেভেলপ করে গেছে। আগে মণিপুর ছিল, এখন মণিপুরকেও ছাপিয়ে গেছে মিজোরামের তো 3-4টা মেয়ে এখন ইন্ডিয়া টিমের রেগুলার প্লেয়ার। হ্যাঁ, মণিপুরের আগে ছিল, ছেলেদের ছিল, মেয়েদের ছিল, এখন মিজোরামে গিয়ে গেছে আমাদের নর্থ ইস্টের থেকে। আর যদি আপনি সারা ভারতবর্ষের দিকে যদি তাকান, তাহলে আগে কি হতো, মহারাষ্ট্র থেকে খেলতো, পাঞ্জাব থেকে খেলতো, এখন কিন্তু কেরল থেকেও কিন্তু হকি প্লেয়ার আসছে। আপনার এই যে সিজেসের কথা বলুন, সে কিন্তু কেরলের ছেলে। এই যে আমাদের ভারতবর্ষ গোলকিপার, সে কিন্তু বিশ্বের 1 নম্বর গোলকিপার।
হ্যাঁ, এই সিজেশ কিন্তু কেরলের ছেলে। কেরলেও কিন্তু এখন হকিতে অনেক ডেভেলপ করে গেছে। হিমাচল বলুন, হিমাচল থেকে, হরিয়ানা থেকে, সারা ভারতবর্ষের থেকে কিন্তু এখন কিন্তু হকি প্লেয়ার কিন্তু উঠে আসছে। তাদের কারণ তারা পরিকল্পনা মাফিক হকিটাকে খেলার চেষ্টা করে, কোচিং এর চেষ্টা করে, যার ধরনে তারা ধাপে 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 এগিয়ে চলছে। আমরাও যদি এইভাবে যদি ধাপে ধাপে যদি আমরা কোচিং এর ব্যবস্থা করি, সমস্তটা নির্ভর করছে কিন্তু কোচিং এর উপরে, পরিকল্পনার উপরে। আমি আজকে টিম ন্যাশনালে যাবে 4 দিন আগে 5 দিন আগে যদি সিলেকশন করে যদি 2 দিনের কোচিং ক্যাম্প করিয়ে 3 দিনের দিন টিম নিয়ে যায়, ওই টিম কিন্তু গিয়ে কিন্তু ওই 3 খেলাতে 50 গোল, 4 খেলাতে 100 গোল এরকম কিন্তু খেতে হবে। আর যদি মনে করেন যে না আমার একটা পারফরমেন্স শো করতে হবে, তাহলে কিন্তু পরিকল্পনা করতে হবে। 1 বছর 2 বছর 3 বছর আগে থেকে কিন্তু পরিকল্পনা করতে হবে যে আমার এই টিমটা 3 বছর পরে এই খেলবে, এইভাবে দেওয়া। বিশেষ করে আমাদের এখানে যে স্পোর্টস স্কুল বিভিন্ন জায়গাতে কিন্তু হকি একাডেমি আছে, সারা ভারতবর্ষে কয়েকশো হকি একাডেমি আছে। কিন্তু আমাদের এখানে কিন্তু হকি একাডেমি নেই, কোনো গেমেরই আছে কিনা আমার জানা নাই। হকিতে কিন্তু একাডেমি নেই, স্পোর্টস স্কুল আছে। যদি স্পোর্টস স্কুলে যদি হকিটাকে যদি ইনক্লুড করা যায়, আর যদি প্রশিক্ষণপ্রাপ্ত কোনো ভালো প্রশিক্ষক যদি এখানে নিয়োগ করা যায়, আমরাও আগামী 2-4-5 বছরের মধ্যে সারা ভারতবর্ষের হকির মানচিত্রে একটা স্থান করে নিতে পারবো বলে আমি আশা করি। তো সেক্ষেত্রে যে এই যে প্রশিক্ষণ আপনি যেটা বললেন একাডেমিক সেকশন, নর্থ ইস্টে কি এরকম বিভিন্ন স্টেটগুলোতে একাডেমিক সিস্টেম রয়েছে ছেলে এবং মেয়েদের? মণিপুরে হকি একাডেমি আছে, মিজোরামে হকি একাডেমি আছে, আসামেও খোলার চেষ্টা চলছে, আলাপ আলোচনা চলছে। আসামেও কিছুদিনের মধ্যে মনে হয় হকির একটা একাডেমি চালু করবেন ওনারা। যদি আমাদের রাজ্যে এরকম হকি একাডেমি করুক, বা ত্রিপুরা যে স্পোর্টস স্কুল আছে, যদি স্পোর্টস স্কুলে যদি হকিটাকে যদি ইনক্লুড করে, তাহলে তো তারা একটা লং টার্ম কোচিং ক্যাম্পের মধ্যে থাকবে। যেই প্রশিক্ষকই থাকুক তার একটা প্ল্যান থাকবে যে আমি একটা এই 7 দিনের একটা কোচিং প্ল্যান, 15 দিনের একটা কোচিং প্ল্যান, 1 মাসের একটা কোচিং প্ল্যান, এরকম প্ল্যান ওয়াইজ কিন্তু কোচরা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি তো আগেই বললাম যে ন্যাশনালে টিম যাওয়ার আগে, ডিস্ট্রিক্ট মিট খেলার আগে, স্টেট মিট খেলার আগে 1 দিন 2 দিন কোচিং ক্যাম্প করে, 1 দিন 2 দিন কোচিং করে কিচ্ছু হবে না। যদি ত্রিপুরা রাজ্যে যে কোনো গেম, আমি হকি নিয়ে কথা বলছি, যে কোনো গেমেরই বলুন, যদি ভালো রেজাল্ট করতে হয় পরিকল্পনা মাফিক এগোতে হবে, কোচিং ক্যাম্পের উপরে জোর দিতে হবে। নন রেসিডেন্সিয়ালই করুন, রেসিডেন্সিয়াল। আগে তো আমরা যখন হকি খেলতাম রাজ্যে, তখন কিন্তু ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের আন্ডারে কিন্তু 21 ডেজ রেসিডেন্সিয়াল ক্যাম্প হতো, বিভিন্ন জায়গাতে হতো। বাজারঘাটে হয়েছে, বুজিং স্কুলে হয়েছে, মেলাগড়ে হয়েছে, উদয়পুর কাকরাবনে হয়েছে, বিভিন্ন জায়গাতে কিন্তু তখন 21 ডেজ তখন কিন্তু কোচিং ক্যাম্প হতো, কিন্তু বিভিন্ন ডিসিপ্লিনের, হকি বলুন, ফুটবল বলুন, বাস্কেটবল, ভলিবল, সুইমিং, অ্যাথলেটিক্স, বিভিন্ন গেমে কোচিং ক্যাম্প হতো। যদি ত্রিপুরা রাজ্যের যদি আবার সেই ভালো সুনামটা যদি আবার যদি ফিরিয়ে আনা যায়, কোচিং ক্যাম্প খুব জরুরি। কোচিং ক্যাম্প খুব জরুরি। কোচিং ক্যাম্প করলে 21 দিনের একটা যদি কোচিং ক্যাম্প আমি যদি করি, তাইলে আমরা 3টা ফেজে কোচিং ক্যাম্প করতে পারি। 7 দিন করে 3টা ফেজে যদি আমি কোচিং ক্যাম্প করি, তাইলে 3টা ফেজে 3 ধরনের আমি ইন্ডুরেন্স আছে, স্কিল আছে, তারপরে গেম পজিশন আছে। ফট করে তো আজকে আমরা কি হচ্ছে, আমাদের রাজ্যের হকি টিম বাইরে যাচ্ছে 1 দিনের 2 দিনের নোটিশে, 1 দিন 2 দিনের আগে 3 দিন আগে খবর এসছে টিম যেতে হবে। টাকা পয়সারও প্রবলেম আছে কিছুটা, যেতে হবে, আমরা কি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই করতে করতে আমাদের প্ল্যান প্রোগ্রাম গেল। টিম যাওয়ার আগের দিনকে 2 দিন আগে 3 দিন আগে আমরা সিলেকশন করলাম, 3 দিন আগে টিম পাঠিয়ে দিলাম। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আমরা ভারতবর্ষের যে কোনো জায়গাতে হকি খেলতে যাই না কেন, আমরা ত্রিপুরা রাজ্যে এমন একটা জায়গাতে পরিস্থিতি, আমরা যে কোনো জায়গাতে যাওয়ার জন্য আমাদের 3-4 দিন সময় লাগে বাই ট্রেনে। একটা প্লেয়ার 4 দিন সফর করে যাওয়ার 5 দিনের মাথা যদি সে যদি খেলতে থাকে, তখন তো মাঠের ভিতরে তো সে ট্রেন চলবে, সে তো ফিজিক্যালি তো ফিট না। তো এই আনফিট একটা প্লেয়ার মাঠে নেমে খেলবে কি করে? অন্তত 2 দিন আগে বসতে হবে তাকে, 2 দিন আগে বসতে হবে, 7 দিন 10 দিন 15 দিন আগে একটু কোচিং ক্যাম্প করতে হবে, একটা লং টার্ম প্ল্যান আছে, একটু টাকা পয়সারও দরকার আছে। আমাদের এখানে তো স্পন্সর না। আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে থেকে বড় নেগেটিভ যেটা, আমরা কোনো স্পন্সর পাই না। যে কোনো গেমেরই হোক, আমরা কিন্তু কোনো স্পন্সর পাই না। আজকে হকি টিম যে টিমটা আপনি যেটা বললেন 3 গেমে 56 গোল, কোনো স্পন্সরশিপ আছে কিনা আমি জানি না। আমার তো মনে হয় না কোনো স্পন্সরশিপ ওরা পেয়েছেন কিনা। হ্যাঁ, যদি স্পন্সরশিপ পাতেন তাহলে তো 7 দিনের কোচিং ক্যাম্প করতে পারতেন, রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প করতে পারতেন।
রেসিডেন্সিয়াল কোচিং এর পরে একটা যে কোর্সটা তার এই টিমের জন্য নিয়োগ করা হচ্ছে, সেও তো স্যাটিসফ্যাকশনে আসতে পারতো যে আমি ওই টিমটা নিয়ে আমি কিছু করতে পারবো, আমি এই টিমটা নিয়ে কিছু করতে পারবো। একদিন দুদিন আগে টিম সিলেকশন করে নিয়ে যাব, আজকে তো শুনলাম নাকি আজকে না আগামীকালকে, বা আজকে হয়েছে কি আগামীকালকে হবে আন্ডার 19 জুনিয়র, আগামীকালকে হবে। হ্যাঁ, আগামীকালকে হবে। তো টিম খেলা আগস্ট মাসের ফার্স্ট উইকে, তাই আগামীকালকে যদি কোচিং সিলেকশন হয় তাহলে টিমের কোচিং করার সুযোগ থাকতে পায়। হ্যাঁ, আর যদি আমাদের এখন সামার সিজন চলছে, সামার সিজনে তো ন্যাচারাল টার্ফে তো খেলা সম্ভব না, তাইলে আমাদের খেলতে হবে স্টুডেন্ট গ্রাউন্ডে। স্টুডেন্ট গ্রাউন্ডে জলের অভাব, জলের অভাব থাকলে স্টুডেন্ট গ্রাউন্ডে খেলতে হবে না, প্লেয়ার উইন্ডেড হবে। স্টুডেন্ট গ্রাউন্ডে যদি জল ছাড়া যদি কোনো প্লেয়ার খেলে ওই প্লেয়ার উইন্ডেড হবে 100%। তাহলে উইন্ডেড করে প্লেয়ার তো লাভ নেই, তাহলে জলের ব্যবস্থা করতে হবে। এবার অ্যাসোসিয়েশনই করুক, রাজ্য সরকারই করুক, ক্রীড়া দপ্তরই করুক, রাজ্যের ক্রীড়া পর্ষদই করুক। জলের ব্যবস্থা যদি না করে ওই স্টুডেন্টটা তার লাস্টিং বেশি দিন করবে বলে আমার মনে হয় না। একটা জিনিস বলবো, যে কথাটা আপনি বললেন যে ইতিমধ্যে আন্ডার 19 কালকে দল গঠন বা দল গঠনের একটা পরিক্রমা বা প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে কিন্তু অনূর্ধ্ব 15 সাব জুনিয়র যেটা আসর তামিলনাড়ুর চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু রাজ্য দলের একদম ভরাডুবি। আমরা যদি বলি সেক্ষেত্রে আজ তাদের তৃতীয় ম্যাচ ছিল, এবং সেই তৃতীয় ম্যাচে আপনি যে কথাটা বলেছেন যে মিজোরামের সাথেও একটা বিশাল ব্যবধান, অর্থাৎ মিজোরামের সাথে 15টা গোল খেয়েছে। এর আগে বিহারের সাথে 19 এবং প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের সাথে 27 গোল, অর্থাৎ 3 ম্যাচে রাজ্য দলের হজম করেছে 61টি গোল। এই যে পারফরমেন্স, শুধু বহির রাজ্যগুলোর পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম ডেভেলপ করেছে, ত্রিপুরা ডেভেলপ করছে না। এই জায়গাটার ক্ষেত্রে রাজ্য সরকারের একটা পরিকল্পনা, আপনি যে কথাটা বলছেন যে আসর শুরুর আগে একান্ত দরকার, সেটা 21 দিনের হোক বা কত দিনের। কারণ আমরা দেখেছি যেখানে দল যাচ্ছে সেখানে তাদের স্টিক ধরার বা তাদের যে গতি বা তাদের কোন কোন পজিশনে যাবে পজিশন সম্পর্কেও তাদেরকে বোঝানো হচ্ছে। এই জিনিসটা আমাদের ক্যামেরা বা আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। আমি যদি বলি এই যে হকির যে ডেভেলপ করার ক্ষেত্রে একটা জিনিস যে মাঠমুখো হচ্ছে না, রাজ্য সরকার বলুন বা ক্রীড়া দপ্তর বলুন, ক্রীড়া পর্ষদ বলুন এবং স্কুলগুলো, সেখানে কি মানে মাঠ বা সময় মতো তাদেরকে প্রশিক্ষণ দেয় না বলেই কি তারা হকির প্রতি ছেলেমেয়েরা আকৃষ্ট হচ্ছে না, না অন্য কিছু রয়েছে? সেই জিনিসটা কি বলবেন আপনি? প্রথমত আপনি যে কথাটা বললেন, আমি তো প্রথমেই বলেছি আপনাকে যে আমাদেরকে একটা পরিকল্পনা নিয়ে চলতে হবে। আজকে যদি স্কুল লিগ যদি চালু হয়, আগরতলা মিউনিসিপ্যালিটির ভিতরে চালু করি না, মিউনিসিপ্যালিটির ভিতর থেকে 5টা স্কুল চালু করি, এই বছর আগামী বছর 7টা আসবে, এরপরের বছর 10টা স্কুল আসবে। রাজ্য সরকার ক্রীড়া দপ্তর তো আমার যতটুকু জানা আছে, রাজ্যের ক্রীড়া দপ্তর তো প্রত্যেক ডিস্ট্রিক্টে হকি স্টিক, হকি বল, হকির গোলকিপার কিটস, নেট সমস্ত কিছু প্রোভাইড করছেন। তাহলে এই প্রোভাইডগুলি যে করছেন ঠিক মতন ইউটিলাইজ করছেন না, যেই ডিস্ট্রিক্টে দিচ্ছেন ওই ডিস্ট্রিক্টের কর্মকর্তারা। আজকে যদি ওই ডিস্ট্রিক্টের যদি স্কুল স্পোর্টসের বডি বলুন, রাজ্য হকি অ্যাসোসিয়েশনই বলুন, বা যারা হকি নিয়ে চর্চা করেন তাদের কথাই বলুন, তারা যদি ইন্টার স্কুল চালু করেন, ইন্টার স্কুলে আজকে যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে যদি 10টা স্কুল যদি খেলে, 10টা স্কুল থেকে যদি অন্তত 5টা প্লেয়ার আসবেন, ভালো প্লেয়ার আসবেন। তো এরকম করে যদি আমরা যদি প্রত্যেক ডিস্ট্রিক্টে যদি এরকম ভাবে যদি আমরা যদি চালু করি ডিস্ট্রিক্ট মিট, আমরা ডিস্ট্রিক্ট মিটটা কি করি, আজকে খেলা, আগামীকাল খেলা, আজকে টিম নিয়ে যাও। আর এই টিম কোথায় থেকে আসবে, কে খেলবে, কি আসল বিষয়, আমি তো এরকমও তো দেখেছি, ধরে বান্ধে তাকে নামিয়ে দিল গোলকিপার, সে গোলকিপার কিছু জানে না। হকিতে গোলকিপার সবচেয়ে বেশি রিস্ক। হ্যাঁ, তো আমি যদি গোলকিপারের যদি পজিশনই না বুঝতে পারি, তা আমি গোলকিপিং করবো কিভাবে? ত্রিপুরা রাজ্যের সর্বোপরি একটা কথাই আমি বলতে চাই, ত্রিপুরা রাজ্যে যদি হকি ডেভেলপ করতে হয় পরিকল্পনা মাফিক এগোতে হবে। ক্লাব লিগ করতে হবে, নকআউট করতে হবে, ছেলেদেরকে খেলার সুযোগ দিতে হবে। সোজা কথা যেটা, যত বেশি আমরা খেলুম ভুল ভ্রান্তি তত বেশি হবে, তত বেশি আমরা শিখুম। এটা হল এক, রেকটিফাই করার জায়গা আছে। দ্বিতীয় নম্বর হলো আমাদের যে আম্পায়ারিং, হকিতে তো আম্পায়ার বলে যারা আম্পায়ারিং এর মান উন্নত করতে হবে। আমাদের আম্পায়ারিং এর মান একবারই উন্নত না।
আম্পায়ারিং মান উন্নত করতে গেলে কি করতে হবে? আমাদের রাজ্যের ক্রীড়া পর্ষদ বলুন, ক্রীড়া দপ্তর বলুন, বা ত্রিপুরা রাজ্য হকি সংস্থাই বলুন, ওনারা কিন্তু হকি ইন্ডিয়া থেকে বা অল ইন্ডিয়া হকি কমিটি থেকে ইন্টারন্যাশনাল একজন ভালো আম্পায়ারকে এনে আগরতলাতে এনে 2, 4, 5 দিন 7 দিন রেখে তাকে রিফ্রেশার কোচিং করাতে হবে আম্পায়ারদের। আমার যে কোনো খেলার আম্পায়ারিং যদি উন্নত না হয় তার খেলার উন্নত হবে না। আমার আম্পায়ারিং এ যদি ভুল থাকে তাহলে আমার যে ছেলেটা সে তো ভুল শিখবে। ব্যাক স্টিক, আমরা হকির যে স্টিক আছে, ফ্রন্ট স্টিক আছে, ব্যাক স্টিক আছে, ব্যাক স্টিকে যদি ইন্টেনশনালি যদি আমি বল লাগাই, দিস ইজ ফাউল। এখন আমি আম্পায়ার যদি এই জিনিসটা যদি ওভারলুক করে যায়, তাহলে যেই ছেলেটা হকি খেলছেন ওই ছেলেটা তো এই ভুলটি শিখবেন। তাহলে যখন সে ন্যাশনালে খেলতে যাবে, যখন আমি তো আগরতলাতে খেলছি, ব্যাক স্টিকে চালন করা যায়, এখানে দেখি ফাউল, তাহলে আমার কি করতে হবে? আমার আগে আমার খেলার, আমার আম্পায়ারিং এর মান উন্নত করতে হবে। আমার আম্পায়ারিং এর মান উন্নত, যতদিন পর্যন্ত আমার আম্পায়ারিং এর মান উন্নত না হবে ততদিন পর্যন্ত আমার হকি খেলার উন্নত হবে না। সেক্ষেত্রে রাজ্যে কতজন এখন আম্পায়ার রয়েছে যারা ম্যাচ পরিচালনা করতে পারে? ন্যাশনালে একজন ছিলাম, আমি ছিলাম ন্যাশনাল একজন আম্পায়ার ছিলাম। আমি অনেক ন্যাশনাল আম্পায়ারিং করেছি। আর রাজ্যে আর ন্যাশনাল আম্পায়ার আর কেউ নেই রাজ্যে। আমি যখন রাজ্য হকি সংস্থার সচিব ছিলাম তখন আমি একজন ইন্টারন্যাশনাল গ্রেড 1 আম্পায়ারকে ত্রিপুরায় এনে 7 দিনের রাজ্যের যে প্রতিভাবান যারা হকি ভালোবাসেন বা হকি প্লেয়ার ছিলেন বা হকি বাসী নিজের অভিজ্ঞতা বাজাতেন, তাদেরকে দিয়ে আমি একটা এখানে রেসিডেন্সিয়াল আম্পায়ারিং ক্লিনিক করেছি। ওই ক্লিনিকের পর আমি এক্সাম নিয়েছি। ওই এক্সাম নেওয়ার পর প্রায় 25 জনের মতন এক্সাম দিয়েছেন, তার মধ্যে 7-8 জন কোয়ালিফাই করেছেন। রাজ্যভিত্তিক, নট ন্যাশনাল, রাজ্যভিত্তিক তারা করেছেন। এখন ওই তারাই কিছু চলছে এখনো, এই গতানুগতিক বাঁশি বাজিয়ে চলছেন। এখন মুদ্রা কথা, হকি খেলার উন্নতি করতে গেলে সব দিক দিয়ে আম্পায়ারিং এরও উন্নতি করতে হবে। আম্পায়ারিং যদি উন্নত না হয় তাহলে হকির যে ছেলেরা ভুল খেলছেন সে ভুলই খেলে যাবে। তারপরে থার্ড পার্টি ক্রসিং, আমরা অনেক সময় দেখি মাঠের মধ্যে, আমি যখন মাঝে মধ্যে খেলা দেখি, আম্পায়ারিং করছেন একজন আম্পায়ারিং করছেন, একটা ছেলে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, অন্য আরেকজনকে পাস দিবেন, সে যদি তার বলের সামনে দিয়ে যদি আড়াআড়ি যদি চলে যায়, এটা থার্ড পার্টি ক্রসিং। আমাদের রাজ্যের আম্পায়াররা এই থার্ড পার্টি ক্রসিং এর ফাউল দেন না। তো যদি না দেয় সে তো আর বুঝবে না, ওই প্লেয়ারটা কিন্তু বুঝবে না তার যে এখানে ভুল। সে যখন ন্যাশনাল খেলতে দিয়ে যখন এরকম ভাবে যখন আড়াআড়ি দৌড়ে, টিম এর কাছে যদি বল থেকে টিম বি এর প্লেয়ারটা যদি আড়াআড়ি দৌড়ে, সে তো থার্ড পার্টি ক্রসিং হয়ে গেল। তো এটা তো ওই যে ন্যাশনাল আম্পায়ারটা তার এগেইনস্টে পেনাল্টি করলো, বাঁশি বাজিয়ে দিল তার এগেইনস্টে। তো এই ছেলেটা বুঝতে পারলো না আমি কিসের জন্য ফাউল হলাম। আমার তো পায়ে লাগেনি, আমার তো ব্যাকস্টিক হয়নি, বল তো আমার আঁটুতে লাগেনি, আমার বডিতে লাগেনি। সে কিন্তু বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি? আমার আম্পায়ারই তো তাকে শিখিয়ে দিতে পারিনি আমরা যে এইটা কিন্তু থার্ড পার্টি ক্রসিং এ তোমার আউট, তোমার ফাউল হলো। আগে আম্পায়ারিং উন্নতি করতে হবে। সেক্ষেত্রে বর্তমানে যে সংস্থার বা কমিটি রয়েছে হকি অ্যাসোসিয়েশন এবং হকি ফেডারেশনের আওতায়, সেক্ষেত্রে আপনি প্রথমবার রাজ্যের মধ্যে আন্তর্জাতিক মানের একজন হকি আম্পায়ারকে নিয়ে ক্লিনিক করিয়েছিলেন। এরপর কি আপনার সাথে ওরা যোগাযোগ করার চেষ্টা করেছিল যে হকির ডেভেলপ, বা আপনি যে কথাটা বলছেন যে হকির আম্পায়ারিং দরকার, কারণ আম্পায়ারের নিয়ম কানুনটা শিখবে, নিয়মের কানুনের শেখার সাথে কিন্তু তার মাঠে একটা নিজের গতি বা স্কিলকে প্রদর্শন করবে, সেই নিয়ে পরিকল্পনা কি নিয়েছে হকি অ্যাসোসিয়েশন? অনেক বলার চেষ্টা করেছি আমি। আমাকে যখন বলতো যে কি করা যায়, কি আসো এই বিষয়, আমি যখন অনেক বলার চেষ্টা করেছি, অনেকে শুনেন, অনেকে না শোনার ভান করেন। যার ওয়ান ম্যান কমিটি যদি হয়ে থাকে তাহলে কিছু করার নেই। তাহলে তো যেভাবে চলছে এইভাবেই চলবে। মুদ্রা কথা, যদি সবাইকে মিলে হকি, ত্রিপুরা রাজ্যের হকিকে ডেভেলপ করতে গেলে বর্তমান প্রাক্তন যারা খেলোয়াড় ছিলেন, যারা হকিকে ভালোবাসতেন, যারা হকির প্রশিক্ষক ছিলেন, তাদেরকে সবাইকে নিয়েই আলোচনার মাধ্যমে একটা পরিকল্পনা করে হকি নিয়ে এগোতে হবে। ওই যে মন মাফিক, আমার মনে যা চাই আমি তাই করলাম,
ওনার মনে যা চাই উনি করলো। এইভাবে চললে ওই ত্রিপুরার ওই যে তিন গেলে 61 গোল, 4 গেমে 100 গোল এরকমই হবে। যদি ভালো রেজাল্ট করতে হয় পরিকল্পনা মাফিক চলতে হবে, আম্পায়ারিং উন্নতি করতে হবে, কোচিং ক্যাম্পের ব্যবস্থা করতে হবে, লিগ চালু করতে হবে, স্কুল লিগ চালু করতে হবে, ক্লাব লিগ চালু করতে হবে, যত বেশি টুর্নামেন্ট খেলা যায় খেলার ব্যবস্থা করতে হবে। শুধু আগরতলাতে হকি খেলা চলার না, বিভিন্ন ডিস্ট্রিক্টে হকি চালন করতে হবে। রাজ্য সংস্থা হোক বা রাজ্য সরকারের হোক, প্রত্যেক ডিস্ট্রিক্টকে বলে দিতে হবে তোমার বছরে 2-3টা টুর্নামেন্ট করতে হবে। 3 দিনের টুর্নামেন্ট করো, 4টা টিম নিয়ে টুর্নামেন্ট করো, 5 দিনের টুর্নামেন্ট করো, 10টা টিম নিয়ে টুর্নামেন্ট করো, টুর্নামেন্ট করতে হবে। যত বেশি আমরা টুর্নামেন্ট খেলবো তত বেশি আমাদের ভুল ভ্রান্তি হবে, তত বেশি আমরা শিখবো, তত বেশি আমরা ডেভেলপ করতে পারবো। আমাদের রাজ্যের হকি ট্যালেন্ট আছে, আমাদের রাজ্যে হকির ট্যালেন্ট আছে, শুধু সার্চের প্রয়োজন। এই জায়গায় যদি বলি, আপনি বললেন যে স্কুল পর্যায়ে এবং ক্রীড়া দপ্তর, ক্রীড়া পর্ষদ এবং শিক্ষা দপ্তর সেটাকে ডেভেলপ করবে। আমরা ভারতবর্ষে দেখছি যে প্রত্যেক হকি অ্যাসোসিয়েশনের সভাপতি ওই রাজ্যের রাজ্য পুলিশের মহানির্দেশকরা হয়ে থাকেন। এটা অতীতে একটা ট্রেডিশন হয়ে আসছে, এবছরও আমরা তার ব্যতিক্রম দেখিনি। কিন্তু আরক্ষা প্রশাসন বা পুলিশের রাজ্য দপ্তর বা পুলিশের যে সদর দপ্তর, সেখানে রাজ্য পুলিশের ডিআইজি অর্থাৎ ডিজিপি অর্থাৎ মহানির্দেশক, তাদের ভূমিকা কতটুকু থাকছে রাজ্য হকির ডেভেলপমেন্টের ক্ষেত্রে? তারা তো মাঠ দিয়ে রেখেছেন। এডিনগর যে পুলিশ লাইনের যে আগে যেটা প্যারেড হতো, হ্যাঁ, তদানীন্তন রাজ্য পুলিশের ডিজি সাহেব জিএম শ্রীবাস্তব মহাশয় যখন রাজ্য পুলিশের ডিজি ছিলেন, তখন রাজ্য হকি অ্যাসোসিয়েশনের সভাপতি হয়েছেন। ওনার কৃপাতেই আমাদের এখন যে রাজ্যের যে হকি যে মাঠে প্র্যাকটিস হয় এডিনগর পুলিশ লাইনে, ওই মাঠটা তো উনিই করিয়ে দিয়েছেন, এখনো তো উনি চলছেন। এবং তদানীন্তন যার পরে পরে যে সমস্ত মহানির্দেশকরা এখানে আসছেন, ওনারা কিন্তু ওই মাঠটা কিন্তু হকি খেলার জন্যই কিন্তু দিয়ে রেখেছেন। এবং এসপির প্রকুরমেন্টের থেকে যথেষ্ট সাহায্য সহানুভূতি করেন তারা রাজ্যের এই মাঠটাকে পরিচর্যা সুন্দরভাবে রাখার জন্য। রাজ্য পুলিশের যে হকি প্লেয়াররা আছেন, ওরা কিন্তু এখানে কিন্তু এই মাঠটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন, মাঠ কিন্তু খেলার উপযুক্ত করে রাখেন ওনারা। এখন আমার প্রশ্ন এই জায়গাতে যে আমার সঠিকভাবে মাঠটাকে ব্যবহার করতে হবে। আমি ওই সকাল রেসিডেন্সিয়াল বা নন রেসিডেন্সিয়াল সকালবেলা একবেলা প্র্যাকটিস করালাম বা বিকালবেলা একবেলা প্র্যাকটিস করলাম, দায়ী-ধারা প্র্যাকটিস করালে তো হবে না। আমি যতটুক জানি ততটুক না, আমি যতটুক জানি যে ওই মাঠের মধ্যে ওই সমস্ত লোকদেরই দায়িত্ব দেওয়া উচিত যারা হকি জানেন, যারা হকি শিক্ষা দিতে পারেন, তাদেরকে দেওয়া উচিত, তাইলেই হকি ডেভেলপ হবে। সেক্ষেত্রে রাজ্য পুলিশের টিএসআর এর মধ্যে একাধিক হকি প্লেয়ার ছিলেন বা রয়েছেন, যেটা আপনার সময় আমরা দেখেছি তিগ্গা থেকে শুরু করে একাধিক মহাজপুর অনেক ক্রিকেট হকির তারকারা রয়েছেন যারা একাধিকভাবে রাজ্য হকিকে ডেভেলপ করেছেন বা রাজ্য পুলিশ হকিকে অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। বর্তমানে সীমিত সংখ্যক তারাই রয়েছেন। এই গ্রুপটার পর নতুন কোনো গ্রুপ বা নতুন কোনো ব্যাচ এখনো উঠে আসেনি, এবং সেই জায়গায় যখন টিএসআর নিয়োগ হয় বা রিক্রুট হয়, সেক্ষেত্রে আমরা এই বছর কিন্তু দেখতে পাচ্ছি না। বর্তমানে যারা চালাচ্ছেন তারাই কিন্তু এই হকিটাকে ডেভেলপ করে। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, রাজ্য পুলিশের যারা রয়েছেন বা নতুন রিক্রুট পুলিশে টিএসআর রাজ্য পুলিশের হকি যে সমস্ত টিএসআর পার্সনরা আছেন, প্রত্যেকেরই কিন্তু একটা বয়স হচ্ছে, কিন্তু একটা লিমিটেড সেই জায়গাটা ঘাটতি শুরু হয়েছে। একটা প্রত্যেকেরই কিন্তু একটা এজের পর রিটায়ারমেন্টে যাওয়ার প্রবণতা আছে। কতদিন খেলবেন একটা লোক? 30 বছর, 32 বছর, 35 বছর, তারপরে তো আর খেলা যায় না। তারপরে কিন্তু খেলা যায় না, সময় কাটানো যায়। এখন রাজ্যের পুলিশের, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজ্য পুলিশের যখন রিক্রুটমেন্ট হয়, তখন যদি নট অনলি হকি, যে কোনো ডিসিপ্লিনের, হ্যাঁ, যদি ভালো প্লেয়ার, যদি কোনো স্পোর্টস কোটা থাকে বা যদি স্পোর্টস পার্সনকে যদি নেওয়া যায়, তাহলে ধরেন না রাজ্য পুলিশের যেরকম উন্নতি হবে, রাজ্যেরও উন্নতি হবে বিভিন্ন ডিসিপ্লিনে। আমার হকি বলুন, বাস্কেটবল বলুন, ফুটবল বলুন, আজকে যদি বাইরে থেকে যদি আমরা তো রাজ্যের বহিরাজ্য থেকে তো আমরা টিএসআর এর পার্সন আছে, ওখান থেকে যদি ভালো যদি 2-1 হকি প্লেয়ার থাকে, বাস্কেটবল প্লেয়ার থাকে, ভলিবল প্লেয়ার থাকে, রেসলার থাকে, সমস্যা কোথায়? আমরা তো যদি রাজ্য পুলিশের হয়ে খেললেও তো তারা অল ইন্ডিয়া পুলিশে ভালো রেজাল্ট করতে পারবে, পদক পাবে।
ওই সমস্ত প্লেয়াররা যদি রাজ্যের বিভিন্ন ক্রীড়া সংস্থার সঙ্গে যদি টিমের সঙ্গে যদি গিয়ে যদি ভালো রেজাল্ট করতে পারে, রাজ্যেরই তো সুনাম। আমি মনে করি রাজ্য পুলিশ হোক বা রাজ্য সরকার হোক, এই দিকে একটু দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে, যে রাজ্যের বিভিন্ন সময় যেখানে যখন রিক্রুট হয়, এখানে যদি সম্ভব হয় ভালো হকি প্লেয়ার ভর্তি করান। হকি অ্যাসোসিয়েশন কতটুকু সহযোগিতা করেছিল, আর বর্তমানে কোন জায়গাটায় ঘাটতি রয়েছে হকি অ্যাসোসিয়েশন প্লেয়ারদের প্রতি অনুপ্রেরণা, প্লেয়ারদের প্রতি আকৃষ্ট বা প্লেয়ারদের তুলে আনার ব্যাপারে? আপনি যে সময় ছিলেন বা দেখতাম আমরা যে 25 বছর আপনি বিভিন্ন পকেটে গিয়েছেন, তুলে আনার চেষ্টা করেছেন, গ্রাম পাহাড়ে গিয়েছেন, স্পটার নিয়োগ করেছেন, কিন্তু আজকাল দিনে কি এই যে বর্তমান হকি সংস্থা বা হকি অ্যাসোসিয়েশন রয়েছে, তারা কি সেই সমস্ত স্পটার নিয়োগ করেছে? কি খবর রয়েছে আপনার কাছে? এইটা আমার জানা নাই, কারা কোথায় কাকে নিয়োগ করেছেন, কি করেছেন না করেছে। যদি করতেন নিশ্চয়ই ভালো প্লেয়ার থাকতো। তবে আমার যতটুকু নলেজে আছে, তেলিয়ামুড়াতে কিছু হকি প্র্যাকটিস হয়, আর আমবাসাতে কিছু হকি প্র্যাকটিস হয়, সোনামুড়া রাঙ্গামাটিয়াতে হকি প্র্যাকটিস কিছু হতো। এখন হয় কিনা আমার নখদর্পণে নেই, জানা নাই। যদি এইরকম ভাবে যদি তেলিয়ামুড়া বা আমবাসার মতন যদি বিভিন্ন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যদি একটু হকি প্রচলনটা যদি করানো যায়, আমরা ত্রিপুরা রাজ্যের হকির মানচিত্রে একটা স্থান দখল করে নেবে বলে আমার আশা। এনআইএস কোচ হিসেবে আপনি দায়িত্ব পালন করেছেন। আগামী দিনে রাজ্য সরকার আপনার হাতেই, চন্দনদেবের হাতেই তুলে দিল রাজ্য হকির ডেভেলপ করার একটা মূল চাবিকাঠি, আপনি কোন পথে হাঁটবেন? আমি সবাইকে নিয়ে বলবো, সবাইকে নিয়ে বসবো, সবাইকে যারা এক্সপার্ট আছেন হকিতে, যারা এক্সপার্ট আছেন তাদেরকে নিয়ে বসবো। বসার পর আমি একটা পরিকল্পনা, সবাই মিলে একটা পরিকল্পনা তৈরি করব। ওই পরিকল্পনা মাফিক আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ওই পরিকল্পনার মধ্যে আমার আম্পায়ারিং ক্লিনিক থাকবে, আমার স্কুল কম্পিটিশন থাকবে, আমার ডিস্ট্রিক্ট কম্পিটিশন থাকবে, আমার ক্লাব কম্পিটিশন থাকবে। বৎসরে যদি আমরা এই 4টা টুর্নামেন্ট যদি করতে পারি, আমাদের আর হকি প্লেয়ারের ঘাটতে হবে না, আমাদের হকির ট্যালেন্টের ঘাটতে হবে না, আমরা ভালো রেজাল্ট করার আশা রাখি। আমরা কিন্তু রাজ্যে কিন্তু নর্থ ইস্ট গেমস যখন হতো, আমরা কিন্তু ব্রোঞ্জ থেকে গোল্ড মেডেল আমরা পেয়েছি। আমাদের রাজ্যে 3 জন ছেলে কিন্তু ভারতে জার্সি গায়ে লাগিয়েছে। তো এখন পাই না কেন? আমাদের পরিকল্পনা মাফিক চলতে হবে। আমাকে যদি দায়িত্ব দেয়, আমি সবাইকে নিয়ে বসে আগে পরিকল্পনা ঠিক করব, আমরা কোন পথে হাঁটব, কিভাবে আমরা ট্যালেন্ট সার্চ করব, কিভাবে আমরা কম্পিটিশন বাড়াবো, কিভাবে আমরা হকির মান উপরের দিকে নিয়ে যাব। পর্যালোচনার দরকার আছে। সবাই মিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের পরিকল্পনা ঠিক করে ওই পরিকল্পনা মাফিক আমাদেরকে এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ চন্দ্রবাবু। আমরা আজকে আলোচনা করেছিলাম যে ত্রিপুরার হকি কোন পথে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে অনূর্ধ্ব যে 15 যে টুর্নামেন্ট চলছে চেন্নাইতে, সেখানে কিন্তু রাজ্য দল 61টি গোল খেয়েছে 3টি ম্যাচে। একটা সময় যে রাজ্যের হকির মান ভারতে, গোটা ভারতবর্ষ, উত্তর পূর্বাঞ্চল সহ ভারতবর্ষে অনেকটাই উপরে ছিল, সেটা কিন্তু আজ তলানিতে। চন্দনবাবু এনআইএস কোচ ছিলেন এবং রাজ্য হকি অ্যাসোসিয়েশনের প্রায় 28 বছর তিনি সচিবের দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক স্তরে তিনি ভারতীয় দলের দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতার নিরিখে তিনি কিন্তু বললেন, রাজ্য হকিতে যদি নতুন সবুজ বিপ্লব আনতে হয়, তাহলে কিন্তু নতুন পরিকাঠামো গড়ে তুলতে হবে এবং তার মধ্য দিয়ে কিন্তু প্রত্যেকের আলোচনার মধ্য দিয়ে রাজ্যের হকি, অন্যান্য খেলাগুলো যেভাবে উন্নতি হচ্ছে বা উন্নতি করার চেষ্টা চলছে, এবং আগামী দিনে ত্রিপুরার খেলাধুলার মানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের ক্রীড়ামন্ত্রী, ক্রীড়া দপ্তর যেই আহ্বান রেখেছেন, সে আহ্বান বাস্তবায়িত করতে গেলে আমার মনে হয় এই সমস্ত এনআইএস কোচ, প্রাক্তন কোচ, তাদেরকে নিয়েই এই পরিকাঠামো করা দরকার। তাহলে কিন্তু শুধু হকি নয়, অন্যান্য সমস্ত ইভেন্টগুলিতেও ত্রিপুরা কিন্তু এগিয়ে যাবে উত্তর পূর্ব ভারতের এই 7 সিস্টারের মধ্যে। আজ এই পর্যন্তই। প্রত্যেকেই নমস্কার।